হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড একাডেমি। তো কম্পিউটার ওয়ার্ল্ড একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি আরআরবি এনটিসি সায়েন্স ফিজিক্স পিওয়াইকে নিয়ে। দেখুন, উম, যে আমি এখানে 110টা কোশ্চেন নিয়ে এসেছি। এই 110টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, 110টা কোশ্চেনের মধ্যে এইটুকু বলতে পারি যে অনেক কোশ্চেন কমন পাবেন, কারণ এটা টোটালি পিওয়াইকিউ থেকে বেস করে নেওয়া এবং এই কোশ্চেনগুলো থেকে আমি অনেকটাই ডেপথে যাব, যাতে করে কি হবে, আপনাদের অনেকটাই এক্সামের সময় সুবিধা হবে। তো কিছু কোশ্চেন নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলো আমি, এগুলো টোটালি প্রিভিয়াস ইয়ার বেস থেকেই নেওয়া, ঠিক আছে। আর এনটিপিসির এক্সাম তো জুলাই মাসে, সবাই জানেন, ঠিক আছে। তো আমি শুরু করছি। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, নিউটন ইজ দ্য ইউনিট টু মেজার। নিউটন হচ্ছে কিসের জন্য, কিসের একক? পাওয়ার, ফোর্স, প্রেসার নাকি রেজিস্ট্যান্স? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ফোর্স। আজকে অনেক কোশ্চেন আছে, তো আমি যতটা পারবো ডেপথে গিয়ে বাকিটা আলোচনা করব। ফোর্সের যে সূত্রটা আছে, সেই সূত্রটা কি? এফ সমান এম এ। যেখানে এম কি? এম হচ্ছে মাস, আর এ কি? অ্যাক্সেলারেশন। তাহলে একটা বস্তুর উপরে আমি কতটা পরিমাণে বল প্রয়োগ করছি, এই যদি একটা বস্তু হয় এফ, ঠিক আছে, এর ওপর আমি কতটা বল প্রয়োগ করছি, তার উপর কিন্তু, সেটার উপরে কত নিউটন আমি বলটা প্রয়োগ করছি, ঠিক আছে। সেই জন্য এটাকে মাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো এবং এই নিউটনের যে, নিউটন হচ্ছে এটা ফোর্সের একক, মানে আমি একটা বস্তুর উপরে কত পরিমাণ বল প্রয়োগ করলাম, 480 নিউটন, ঠিক আছে। যদি একটা বস্তুর মাস হয় 60 কেজি, ঠিক আছে, এবং যদি একে 8 অ্যাক্সেলারেশনে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি যদি দিই, তাহলে কত হবে? 480 নিউটন। 480 নিউটন আমি বল প্রয়োগ করলাম এই বস্তুটার উপরে, ঠিক আছে। তো আমি এবার নেক্সট কোশ্চেন যাই। দ্য এসআই ইউনিট অফ সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি ওয়াজ নেমড ইন অনার অফ হুইচ ফিজিসিস্ট? মানে সাউন্ড ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, সেটা কোন ফিজিসিস্টের নাম অনুসারে করা হয়ে থাকে? আমরা সবাই জানি সাউন্ডের একক কি? হার্জ। সাউন্ডের একক কত হার্জ সাউন্ড, আমরা বলি না? তো কত হার্জ সাউন্ড, তো সাউন্ডের একক আমরা হার্জ বলে থাকি। তো কোন বিজ্ঞানীর নাম অনুসারে হয়ে থাকে? হেনরিচ রুডলফ হার্জ। হেনরিচ রুডলফ হার্জের নাম অনুসারে এই এসআই ইউনিট, ওনার নাম অনুসারে ওনার এই এককটা, ওনাকে সম্মানিত করে এই হার্জ ইউনিটটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। The work done by a force acting on an object is equal to the amount of force multiplied by the distance traveled in the direction of the force. Which of the following is not a unit of work? এখানে বলছে একটা অবজেক্টের উপরে, মানে যখন আমি, না কোনটা মেনলি এখানে প্রশ্নটা বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনিট অফ ওয়ার্ক, কোনটা ইউনিট অফ ওয়ার্কের মানে কাজের একক নয়, ঠিক আছে। কোনটা কাজের একক নয়? একটা হচ্ছে কেজিএম পার সেকেন্ড স্কোয়ার, কেজিএম স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন মিটার, আর একটা হচ্ছে জুল। জুল আমরা কিসে পড়েছি? থার্মোডাইনামিক্সে, তাপগতিবিদ্যা, ঠিক আছে। নিউটন মিটার আমরা এক্ষুনি পড়লাম ফোর্সে। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা ইউনিট, নট এ ইউনিট অফ ওয়ার্ক। ইউনিট অফ ওয়ার্ক কোনটা? কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে। নেক্সট, দ্য ইউনিট অফ ফোর্স। তাহলে ফোর্সের ইউনিট কি? আমরা এক্ষুনি একটা পড়লাম, সেটা কি? নিউটন। এখানে দিয়েছে গ্রাম সেকেন্ড টু দি পাওয়ার -1, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, গ্রাম সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা কিসের একক? এটা হচ্ছে ফোর্সের একক। নেক্সট, the amount of radiation being emitted by a radioactive material is measured using the conventional unit। মানে আমরা যে রেডিয়েশন দিয়ে থাকি না, রেডিয়েশন কখন দিয়ে থাকি?
একটা যেমন উদাহরণ বলছি, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আমরা রেডিয়েশন দিয়ে থাকি। সেই রেডিয়েশন যে দেই তার ইউনিটটা কি, ওয়াট, পাস্কাল, অ্যাম্পিয়ার নাকি কুরি? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কুরি। আমরা যে রেডিও অ্যাক্টিভ যে সমস্ত জিনিস ইউজ করে থাকি, কতটা কি রেডিও ওয়েভস, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এই কুরি একক দিয়ে প্রকাশ করে থাকি। নেক্সট, দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট কি? ফ্যারাডে, হেনরি, পাস্কাল, ওয়েবার। এবং চারজনই কিন্তু হচ্ছে বিজ্ঞানী। ওকে, তো প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ফ্যারাড। ফ্যারাড হচ্ছে কিসের একক? ফ্যারাড হচ্ছে ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স। ফ্যারাড হচ্ছে ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স, মানে হচ্ছে পদার্থের যে তড়িদাধান সঞ্চয়, তড়িদাধান, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ক্যাপাসিট্যান্স, সেটাকে আমরা ফ্যারাডেতে প্রকাশ করি। এবার হচ্ছে হেনরি। হেনরিটা কি? ইলেকট্রিক্যাল ইন্ডাকট্যান্স, মানে কি? বৈদ্যুতিক আবেশ। পাস্কাল, এটা তো সবাই জানি, চাপের এসআই একক, প্রেসার, এসআই ইউনিট। তাহলে আমাদের ফ্যারাডে কেটে গেল, হেনরি কেটে গেল, পাস্কাল। অ্যান্সার কি হবে? ওয়েবার। এভাবে অপশন এলিমিনেট করেও কিন্তু করা যাবে, ঠিক আছে, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন অ্যান অবজেক্ট? মানে কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অফ অ্যান অবজেক্ট? মানে ইলেকট্রিক চার্জটাকে বোঝার জন্য, মানে ডিটেক্ট করার জন্য যে কোথাও সেখানে ইলেকট্রিক চার্জ আছে কিনা। তো আমরা কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করি? মাল্টিমিটার, ইলেকট্রোস্কোপ, অ্যাম্পেরিমিটার, ওহম মিটার। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। আমরা কি ইউজ করে থাকি? ইলেকট্রোস্কোপ ইউজ করে থাকি কোনো অবজেক্টের ক্ষেত্রে। নেক্সট, হোয়াট ডাজ হাইগ্রোমিটার মেজার? হিট, হিউমিডিটি, ফোর্স, রেডিয়েশন। ফোর্সের একক কি আমরা পড়লাম? নিউটন। রেডিয়েশন কোথায় ইউজ করা হয়? কেমোর কেমো পেশেন্টদের কি দেয়? রেডিয়েশন দেয়। কেমো কারা নেয়? যারা ক্যান্সার পেশেন্ট হয়। হিট থার্মোডাইনামিক্সে, থার্মোডাইনামিক্স। তাহলে অ্যান্সার কি হবে? হিউমিডিটি। ঠিক আছে, হিউমিডিটির ক্ষেত্রে আমরা হাইগ্রোমিটার ইনস্ট্রুমেন্টটা ইউজ করে থাকি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? মানে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়? স্পিড বা ইম্পালস, ফোর্স অফ গ্র্যাভিটি, ইলেকট্রিক কারেন্ট, ডিসপ্লেসমেন্ট। প্রথমে একটু বলে নিই, স্কেলার রাশি কি? স্কেলার স্কেলার হচ্ছে যার মান, যার শুধুমাত্র মান আছে, ঠিক আছে, স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। আর ভেক্টর রাশির কি আছে? ভেক্টর রাশির হচ্ছে বোথ আছে, মানও থাকবে এবং দিক আর অভিমুখ দুটোই থাকবে। এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানে বলছে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, দ্যাটস মিন কোনটা স্কেলার রাশি এর মধ্যে? স্পিড, ইম্পালস, ফোর্স অফ গ্র্যাভিটি, ইলেকট্রিক কারেন্ট, ডিসপ্লেসমেন্ট। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, কারণ একটা ইলেকট্রিক কারেন্ট যখন একটা তার দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সেটা এদিকেও যেতে পারে আবার এদিকেও যেতে পারে, কোনো দিক কোনো নির্দিষ্ট নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইলেকট্রিক কারেন্ট হয়ে যাবে যে একটা স্কেলার রাশি, ঠিক আছে। The rate of change of momentum of an object is proportional to the applied unbalanced force in the direct of the force. This rule known as, এই রুলটা
কোন কোন রুল অনুযায়ী পড়ে? নিউটনের ফার্স্ট ল অফ মোশন, নিউটনের ফোর্থ ল অফ মোশন, নিউটনের সেকেন্ড ল অফ মোশন, নিউটনের থার্ড ল অফ মোশন। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অফ মোশন। মানে রেটটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, মোমেন্টামে, এবং সেটা প্রপোর্শন হয়। নেক্সট, দ্য স্টক অফ বুলস, দ্য স্টক অফ বুকস লাইং অন দ্য টেবিল ডাজ নট মুভ। একটা বুক, মানে অনেকগুলো বই একটা টেবিলের ওপরে আছে, ঠিক আছে, অনেকগুলো বই একটা টেবিলের ওপরে সাজানো আছে, কিন্তু বইগুলো কোনো দিকে মুভ করছে না, না এদিকে পড়ে যাচ্ছে না এদিকে পড়ে যাচ্ছে। সেটার কারণটা কি? ইনার্সিয়া, ম্যাগনেটিজম, স্পিড, নাকি গ্র্যাভিটি? তো এখানে যে অপশনটা হবে সেখানে হচ্ছে ইনার্সিয়া। ইনার্সিয়ার জন্য বইগুলো কিন্তু কোনো রকম মুভ করছে না। নেক্সট, রকেটস ওয়ার্ক ইন দ্য প্রিন্সিপাল অফ ড্যাশ কনজারভেশন। রকেট কোন প্রিন্সিপালের ভিত্তিতে, কোন প্রিন্সিপাল অনুযায়ী মানে কি কাজ করে থাকে? মোমেন্টাম, মাস, এনার্জি মানে শক্তি, নাকি ভেলোসিটি? তো এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে মোমেন্টাম। রকেট কোন প্রিন্সিপাল অনুযায়ী কাজ করে? সেটা হচ্ছে মোমেন্টাম প্রিন্সিপালের উপর অনুযায়ী কাজ করে থাকে। নেক্সট, হোয়াট ইজ দ্য রেট চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু এ ফ্রেম অফ রেফারেন্স হুইচ ইজ এ ফাংশন অফ টাইম কল্ড? মানে রেট চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, কোনো একটা অবজেক্টের রেট চেঞ্জ হতে থাকে, পজিশনটা ওর চেঞ্জ হতে থাকে, ফ্রেম অফ রেফারেন্স, তো সেটাকে হুইচ ইজ এ ফাংশন অফ টাইম, সেটাকে কি বলা হয় থাকে? সেটাকে মেকানিক্স, ভেক্টর, ভেলোসিটি, নাকি ম্যাগনেটিউড? তো এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি। মানে কোনটা আপনার সবসময় রেটের সাথে চেঞ্জ হতে থাকে। মানে ভেলোসিটি মানে হচ্ছে বেগ। ধরুন আপনি একটা বাইক নিয়ে চালাচ্ছেন, তো সেটা আপনি কখনো 50 কিলোমিটার পার আওয়ার, আবার কখনো করে দিলেন 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তো আপনি রেটটা কি করছেন? চেঞ্জ করতে থাকছেন। তো এটাকে বলা হচ্ছে, এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে ভেলোসিটি। নেক্সট, which of the following statements is true with respect to a car running at constant acceleration on a straight road with a flat plan? মানে কোনটা সত্য? একটা গাড়ি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, ঠিক আছে, অন এ স্ট্রেট রোড উইথ এ ফ্ল্যাট প্লেন, ঠিক আছে, দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার ইজ জিরো। মানে গাড়ির যে অ্যাক্সেলারেশন সেটা কি থাকবে? জিরো থাকবে। দ্য ভেলোসিটি অফ দ্য কার ইজ জিরো, ভেলোসিটি কি থাকবে? জিরো থাকবে। দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং, অ্যাক্সেলারেশন অফ দ্য কারটা কি হবে? গাড়ির অ্যাক্সেলারেশন কি হবে? চেঞ্জ হতে থাকবে। দ্য ভেলোসিটি অফ দ্য কার ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং, এবং ভেলোসিটিটা কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকবে। মানে একটা অ্যাক্সেলারেশন জিরো থাকবে, নাকি ভেলোসিটি জিরো থাকবে, নাকি অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে, নাকি ভেলোসিটি চেঞ্জ হবে, যদি একটা ফ্ল্যাট প্ল্যানের উপরে গাড়িটা চলতে থাকে। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দ্য ভেলোসিটি অফ দ্য কার ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। কারণ আমরা আগের প্রশ্নতেই দেখছি যে ভেলোসিটি কিন্তু কখনো স্থির থাকে না, ভেলোসিটি কি হয়? সবসময় চেঞ্জ হতে থাকে। একটা গাড়ির অ্যাক্সেলারেশন জিরো হয়ে যেতে পারে, ভেলোসিটি জিরো, মানে একটা গাড়ি শূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু মানে জিরো ভেলোসিটি, কিন্তু যখন গাড়িটা চলতে শুরু করে দিল তখন কিন্তু কারটা কনস্ট্যান্টলি ভেলোসিটিটা চেঞ্জ হতে থাকে। আর দ্য এক্সেলারেশন অফ দ্য কার ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং, এক্সেলারেশন কখনো মানে গাড়ির যে সেটা চেঞ্জ হয় না, ঠিক আছে। নেক্সট, এ কার স্টপস অন অ্যাপ্লাইং ব্রেকস মেনলি ডিউ টু ড্যাশ ফোর্স। মানে একটা গাড়ি যখন ব্রেক করে, মানে একটা গাড়ি চলতে থাকলো, হঠাৎ করে ব্রেক করলো, ঠিক আছে, এটা যে ব্রেকটা করে সেটা কোন ফোর্সের জন্য হয়ে থাকে? গ্র্যাভিটি, সেন্ট্রিপিটাল, ফ্রিকশন, নাকি সেন্ট্রিফিউগাল? তো এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে ফ্রিকশন। দেখবেন যখন রেলগাড়ি যায়, রেলগাড়ির পেছন দিকে এইভাবে যে ব্রেকগুলো থাকে,
রেল যে পাথটা হয় সেটা কিন্তু খুবই প্লেন, একদম প্লেন হয়ে থাকে, ঠিক আছে? রেল যে পাথটা সেটা কিন্তু একদম প্লেন হয়ে থাকে। তা সত্ত্বেও রেলগাড়ি কিন্তু দাঁড়িয়ে যায়, কিভাবে বলুন তো? গাড়ির চাকার পেছনে যে ব্রেক গুলো থাকে, এই ব্রেক গুলো কি হয়, যখন একদম সেটে যায় চাকার সাথে, তখন কি হয়, ফ্রিকশনের সৃষ্টি হয়, ঘর্ষণের সৃষ্টি হয়। হঠাৎ করে যখন জাম্প ব্রেক বা যাই ব্রেক দিক, এটাকে ফ্রিকশনের জন্য, সাইকেলেও কিন্তু সেম জিনিস হয়ে থাকে। নেক্সট, এ পেন্ডুলাম অ্যাক্টস লাইক এ হারমোনিক অসিলেটর, সো ইট ইজ ইউজড ইন, মানে একটা যে পেন্ডুলাম ঘড়ি হয় না, যে হারমোনিক অসিলেটর মানে দেখবেন একটা সুতোর মতো, আমি যদি ওটাকে সুতোই ধরি, আসলে এটা সুতো থাকে না, এটা স্টিলের থাকে। তো একটা এর নিচে কি থাকে, একটা এরকম ঝোলে, এবং এটা কি হয়, একবার এদিকে আসে এবং একবার এদিকে আসে, এবং দুটোই কিন্তু সেম ডিস্টেন্স থাকে। এদিকে যতটা যায় ঠিক এদিকেও কিন্তু ততটাই আসে। এটাকেই বলা হচ্ছে অসিলেশন, ঠিক আছে? তো এটা কোথায় ইউজ করা হয়ে থাকে? হাত ঘড়িতে, গ্র্যান্ডফাদার্স ওয়াচে, সানডায়ালে, নাকি স্যান্ড ক্লকে? এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার্স ওয়াচ। গ্র্যান্ডফাদার্স ওয়াচে আমরা ওই পেন্ডুলেটরের অসিলেটরটা, হারমোনিক অসিলেটরটা দেখতে পাই, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা এর মধ্যে ইনকারেক্ট? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ডাজ নট ডিপেন্ড অন দ্য ফর্ম, shape and mass of the body. Gravitational acceleration is maximum at the poles. Gravitational acceleration is minimum at the equator if the lift is moving upwards with an s. Acceleration হবে এটা, acceleration, the virtual weight of a body is less than its actual weight of a body is of a body. মানে এর মধ্যে বলছে যে কোনটা ইনকারেক্ট। গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ডাজ নট ডিপেন্ড অন দ্য ফর্ম অফ শেপ মাস অফ দ্য বডি, এটা তো একদমই ভুল। কারণ একটা বস্তুর ওপরেই কিন্তু, একটা বস্তুকে যখন ওপর থেকে ছাড়বো, যদি একটা লোহা আর একটা তুলোকে ছাড়ি, তাহলে কিন্তু লোহাটা আগে পড়বে। কারণ লোহার যে ভর এবং শেপ, সেটা কিন্তু, এবং যে মাস, লোহার কি হয়, মাসটা অনেক বেশি, সেই কারণে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন আর কি হবে, বেশি হবে। নেক্সট, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য পোল। এটা তো আমরা জানি, পৃথিবীর দুই প্রান্তে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন হচ্ছে ম্যাক্সিমাম হয়ে থাকে নর্থ পোল আর সাউথ পোলে, এবং গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ইজ মিনিমাম অ্যাট ইকুয়েটার, এবং ইকুয়েটার যেটা, এই ইকুয়েটারে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্সেলারেশন কি হয়, মিনিমাম হয়ে থাকে। মানে এই পুরোটাতে ইকুয়েটারে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্সেলারেশন মিনিমাম, এবং দুই প্রান্তে নর্থ পোল আর সাউথ পোলে কি হয়ে থাকে, ম্যাক্সিমাম হয়ে থাকে। আর এটা বলছে ইফ দ্য, এগুলো তো সত্য, এবার বলছে ইফ, তাহলে এগুলো যদি সত্যি হয় তাহলে অবভিয়াসলি এটা কি হবে, মিথ্যা। ঠিক আছে, তাও আমি একবার পড়ে নিচ্ছি। ইফ দ্য লিফট মুভিং আপওয়ার্ডস, যখন একটা লিফট উপর দিকে উঠে, তখন আমাদের নিজেদের বডি কি হয়, হালকা মনে হয়, কিন্তু উইথ অ্যান অ্যাক্সেলারেশন দ্য ভার্চুয়াল ওয়েট অফ এ বডি ইজ লেস দ্যান ইটস অ্যাকচুয়াল ওয়েট অফ এ বডি। না, যখন আমরা নিচে নামি তখন আমাদের হালকা মনে হয়, কারণ আমাদের সাথে জিটা থাকে, ঠিক আছে? জি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যখন আমরা উপরে উঠছি তখন কিন্তু আমাদের মনে হয় অনেক ভারী, কারণ আমাদের নিজের ওয়েট প্লাস গ্র্যাভিটেশন ফোর্স আমাদের কি করছে, নিচের দিকে টেনে রাখছে, যার জন্য কি আমাদের উপরে উঠলে ভারী মনে হয়। কিন্তু এখানে বলছে কি লেস হয়, না লেস হবে না, এটা মোর হবে। নেক্সট, ইফ ইউর ওয়েট ইজ 38 কেজি অন দ্য আর্থ, হোয়াট উইল বি ইউর ওয়েট দ্য প্ল্যানেট ইন মার্কারি। তো মার্কারিতে আমরা জানি 38 ইন্টু 0.378, এটা যদি করি 38 ইন্টু 378 বাই 1000। তো এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে কিন্তু একটা দশমিকে আসবে। এখানে দেখুন একটা অ্যান্সারও কিন্তু দশমিকে নেই।
অ্যান্সার কোনটা হবে? 14.3 কেজি হলো। নেক্সট, এবং এটা যখন এটা হচ্ছে মার্কারিতে, মানে কোনো বস্তুর ওজন, মানে এটা 38 কেজি, এটা ইন্ডিয়ার ওজন, আর্থের পৃথিবীর ওজন। এবং যখন মার্কারিতে ওয়েট হবে সেটা পৃথিবীর ওয়েট ইন্টু মার্কারির ওয়েট 0.378, এটাকে গুণ করতে হবে। ঠিক আছে। নেক্সট, assertion trees goes against gravity, reason nature defines gravitational force। মানে গাছ কি হয়, গ্র্যাভিটির এগেনস্টে বড় হয়। রিজন নেচার ডিফাইন্স গ্র্যাভিটেশনাল ফোর্স, কারণ পৃথিবীর প্রকৃতির একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। তো এখানে যে গুলো দিয়েছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা তো হবে না। বোথ এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, হ্যাঁ ট্রিজ গোজ এগেন্স্ট গ্র্যাভিটি এটা ঠিক আছে, কিন্তু নেচার ডিফাইন্স গ্র্যাভিটেশনাল ফোর্স এটা তো হবে না। ঠিক আছে, নিচের বি, বোথ এ অ্যান্ড আর ফলস, এটা তো নয়। and are true, r is not the correct explanation of a, এটা নয়। তাহলে এ এখানে ট্রু, ট্রিজ গ্রোজ, কিন্তু রিজনটা আমাদের ফলস, নেচার ডিফাইন্স গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কিন্তু আমাদের ভুল আছে। নেক্সট, if the mass of a person is 60 kg on the surface of earth, then the same person mass on the surface of the moon will be 0 কেজি, 360 কেজি, 60 কেজি, 10 কেজি। যখন এটা যদি বলে দিত মাসের জায়গায় ওয়েট, যদি মাসের জায়গায় ওয়েট বলতো, তখন আমরা কি করতাম, 60 ইন্টু 1/6 সমান 10 কেজি করতাম। কিন্তু এখানে বলছে মাস, মানে ভর। তো এখানে আমরা কি জানি, ভর হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে নিয়ে যাই, ভর কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় কি ওয়েট, ভার বা ওজন। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? 0 কেজি, 60 কেজি, কারণ ওজন আমাদের কি হয়, সবসময় কনস্ট্যান্ট থাকে। নেক্সট, when an object reaches its top when thrown upwards, its বলছে when a object reaches its top when thrown upwards, মানে কোনো একটা বস্তুকে যখন আমি একদম ওপরে ছুঁড়ে দেবো, এবং বস্তুটা যখন একদম টপে চলে যাবে, তার উপরে একদম সর্বোচ্চ উচ্চতায় যাবে, the velocity is 0 and its acceleration is 0, the velocity is 0 and its acceleration is about 10 meter per second square, the velocity is 10 meter per second and its acceleration is 0, the velocity is 10 meter per second and its acceleration is about 10 meter per second। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে, the velocity is 0, ভেলোসিটি শূন্য, এবং এর acceleration-ও হবে about 10 meter per second square, its acceleration is, ভেলোসিটি শূন্য এবং acceleration হবে 10 meter per second square। নেক্সট, who proposed the law of planetary motion, প্ল্যানেটারি মোশনের যে লটা সেটা কে প্রপোজ করেছিল? আইজাক নিউটন, জোহান্স কেপলার, গ্যালিলিও, নাকি রজার বেকন? তো 22-এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে বি, জোহান্স কেপলার। জোহান্স কেপলার প্রথম এই প্ল্যানেটারি মোশনের লটা প্রপোজ করেছিল। নেক্সট, অ্যাপ্রক্সিমেট এসকেপ ভেলোসিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে পৃথিবীর যে ভেলোসিটি, মানে কত কিলোমিটার পার সেকেন্ড হলে সে বস্তুটা পৃথিবীর বাইরে চলে যাবে। মানে আমরা তো পৃথিবীর মধ্যে সবকিছু ঘুরছে, আমরাও ঘুরছি, পৃথিবীটাও ঘুরছে। তো কোনো বস্তুর বেগ কত হলে সেটা পৃথিবীর থেকে ছিটকে বাইরে চলে যাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে 13.8 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 21.3 কিলোমিটার পার সেকেন্ড, 4.3 কিলোমিটার পার সেকেন্ড। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে বুঝতে পারছেন, এক সেকেন্ডে 11.2 কিলোমিটার চলে যাবে। 1 কিলোমিটার 2 কিলোমিটারের কথা নয়, 11.2 কিলোমিটার চলে যাবে বস্তুটা। তাহলে সেই বস্তু কি হবে, মানে বন্দুকের তো কত স্পিড হয় তার থেকেও বেশি স্পিড হলে, নাহলে তো বন্দুকের গুলি করলে বন্দুকের গুলি তো বাইরে চলে যেত, তার থেকেও কত স্পিড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড।
Next, what do the terms geocentric and heliocentric refer to? জিওসেন্ট্রিক এবং হেলিওসেন্ট্রিক এটার মানে কি? লস গভর্নিং দ্য মোশন অফ প্ল্যানেটারি bodies around Earth and Sun, pioneering telescopic model, religious of ancient Greece, two schools of thought in Roman philosophy. জিওসেন্ট্রিক আর হলোসেন্ট্রিকের মানে হচ্ছে, 1 নম্বর, laws governing the motion of planetary bodies around Earth and Sun. How long does a geostationary satellite take to complete the revolution of an orbit at 35,786 কিলোমিটার altitude? মানে হাউ লং, কতটা সময় নেয়, ঠিক আছে, জিওস্টেশনারি স্যাটেলাইট টু কমপ্লিট দ্য রেভলিউশন অফ অ্যান অরবিট, মানে এক চক্র ঘুরতে কত সময় নেয় অ্যাট 35,786 কিলোমিটার অল্টিটিউডে। তো 30 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা নাকি 12 ঘন্টা? এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 24 ঘন্টা। জিওস্টেশনারি স্যাটেলাইট তারা 24 ঘন্টা টাইম নেয় টু কমপ্লিট দ্য রেভলিউশন অফ অ্যান অরবিট। কেরোসিন অয়েল রাইজেস আপ ইন উইক অফ অ্যান ল্যাটার্ন বিকজ, মানে কেরোসিন তেল যদি দেখবেন, আমরা যদি কেরোসিন তেলের মধ্যে একটা তুলো দিয়ে দিই, তো সেই তুলো দিয়ে কি হয়, কেরোসিন তেলটা আস্তে আস্তে করে ওপরে চলে যায়। এইটা কিসের কারণে হয়? এবং আরেকটা বলে রাখি, আরেকটা কোশ্চেন হয়, সোডিয়াম মানে এনএ, এনএ এটা জানেন তো উদবায়ু, ঠিক আছে, উবে যায়, নুন দেখবেন গলে যায়। তো নুনের তো এখানে যেটা হয়, এই সোডিয়ামকে আমরা মেনলি কিসের মধ্যে রাখি যাতে না এটা উবে চলে যায়, সেটা হচ্ছে এই কেরোসিন তেল। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে, কেরোসিন তেল যখন ওই তুলোর মধ্যে দিয়ে যদি ওপরে চলে আসে, যেমন এই যে আমরা যে বাড়িতে আগে হ্যারিকেন জ্বালাতাম, তো এই হ্যারিকেন কিভাবে জ্বলতো, একটা নিচে ট্যাঙ্কের মধ্যে কেরোসিন তেল আছে, এই ধরুন ট্যাঙ্ক, এর মধ্যে কেরোসিন তেল আছে, একটা বাতি আছে এখানে, বাতিতে আমরা আগুন দিয়ে দিলাম, জ্বলছে, এবং কেরোসিন তেলটা আস্তে 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 করে ওপরে যাচ্ছে। তো এটা কিসের কারণে? গ্র্যাভিটেশন, ক্যাপিলারিটি, ডিফিউশন নাকি অসমোসিস? গ্র্যাভিটেশন তো জানেন পৃথিবীর টান, ডিফিউশন যেটা অর্ধবেদ, যেটা হচ্ছে ডিফিউজ মানে ব্যাপন, আর অসমোসিস তো জানেন অভিস্রবণ, ঠিক আছে। অ্যান্সার কি হবে? ক্যাপিলারিটি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বেসড অন দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল? কোনটা আর্কিমিডিসের প্রিন্সিপাল নয়? ল্যাক্টোমিটার্স, ডিজাইনিং অফ এরোপ্লেন উইংস, ডিজাইনিং অফ শিপ অ্যান্ড সাবমেরিনস, আর একটা হচ্ছে হাইড্রোমিটার্স। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডিজাইনিং অফ এরোপ্লেন উইংস। ডিজাইনিং অফ এরোপ্লেন উইংস কে করেছিল, সেটা কোন দুই ভাই, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট, হোয়াট ইজ দ্য আপওয়ার্ড প্রেসার জেনারেটেড বাই অ্যান অবজেক্ট বিং প্লেসড অন এ ফ্লুইড? বুয়ান ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স নাকি গ্র্যাভিটেশনাল ফোর্স? তো যখন যখন কোনো একটা বস্তুকে আমরা কি করি, ফ্লুইডের মধ্যে দিয়ে দিই, ধরুন একটা বলকে দিয়ে দিলাম, ঠিক আছে, তো এখানে যে আপওয়ার্ড তো একটা প্রেসার ক্রিয়েট করে, যার ফলে তো এই বলটা ভেসে আছে। যদি এই প্রেসারটা না থাকতো সেটা কি হতো, ডুবে যেত। আর এদিক থেকেও একটা প্রেসার ক্রিয়েট করছে, ঠিক আছে। তো এই যে আপওয়ার্ড যে প্রেসার, এই প্রেসারটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে বুয়ান ফোর্স। এবং এই যে নিচের দিকে যেটা, এটা হচ্ছে গ্র্যাভিটি, আর এটা হচ্ছে বুয়ান, ঠিক আছে। বুয়ান কি করছে, বলটাকে ওপরে ভাসিয়ে রাখছে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রেসার ইনসাইড দ্য এয়ারক্রাফট কেবিনস অ্যাট অল্টিটিউড? মানে যখন অল্টিটিউডে যাবে, মানে অনেক উচ্চতায়, তখন যে একটা প্রেসার ক্রিয়েট হয় এয়ারক্রাফটের ভেতরে, সেটা সিমিলার, মানে বাইরেও যা থাকে সেটা, এ ধরুন এরোপ্লেন, ঠিক আছে, এরোপ্লেনের বাইরে যা থাকে ভেতরেও তা থাকে নাকি
লেস দেন আউটসাইড, আউটসাইডের থেকে কম থাকে, নাকি মোর দেন আউটসাইড, নাকি নর্মাল দ্য প্রেশার অ্যাট দ্য সি লেভেল। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মোর দেন আউটসাইড, মানে বাইরের থেকে ভেতরের প্রেশার অনেক বেশি থাকে। মানে হঠাৎ করে যদি তো আপনার কোনো একটা জানলা, এরোপ্লেনের জানলা যদি দেখবেন, অনেক সিনেমাতে দেখায়, কোনো জানলা ধরুন ভেঙে গেল, তখন কি হয়, মানুষগুলো বাইরের দিকে ছিটকে চলে যায়, মানে বাইরের দিকে বেরিয়ে চলে আসতে চায়, কারণ ভেতরে অনেক প্রেশার থাকে। সেই প্রেশারটা কি হয়, বাইরের সাথে ম্যাচ করাতে চায় নেচার। তো তখন কি হয়, ভেতরের চাপটা যখন বাইরের দিকে আসতে চায়, তখন মানুষগুলো কি হয়, বাইরের দিকে ছিটকে চলে যায়। ঠিক আছে, তাহলে ভেতরে অনেক কি হয়, প্রেশারটা অনেক বেশি থাকে দেন আউটসাইড। নেক্সট, রেফার্স টু অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, মানে অ্যাবসোলিউট যে জিরো টেম্পারেচার সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 273 ডিগ্রি সেলসিয়াস লেস দ্যান জিরো, 295 ডিগ্রি সেলসিয়াস লেস দ্যান জিরো, 300 ডিগ্রি সেলসিয়াস লেস দ্যান জিরো, 255 ডিগ্রি সেলসিয়াস লেস দ্যান জিরো। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস লেস দ্যান জিরো, মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেড বা বলে সেটাকে বলা হয়ে থাকে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, নেক্সট, the heat conduction in a cubic object does not depend on হিট কন্ডাকশন একটা কিউবিক অবজেক্টের উপরে কোনটা ডিপেন্ড করে না? ডেনসিটি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ডাইমেনশনস, ফ্রিকশন, ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, তো এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে ফ্রিকশন, মানে এটার উপর নির্ভর করে না। ফ্রিকশন কোথায়? ফ্রিকশন ঘর্ষণ, গাড়ি চলছে একটা ব্রেক লাগিয়ে দিলাম, সেখানে ফ্রিকশন। তো এখানে ডাজ নট ডিপেন্ড অন, এখানে তো অপশন হয়েই গেল। অপশন কিভাবে এলিমিনেট করতাম? ডেনসিটি ম্যাটেরিয়াল হবে না, ম্যাটেরিয়াল ডাইমেনশন হবে না, ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যান্সার কি হবে? ফ্রিকশন। কারণ ডেনসিটি ম্যাটেরিয়াল এগুলো কি, ম্যাটেরিয়াল ডাইমেনশনস, ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো তো হিটের সাথে সম্পর্কই না। এই সরি, এগুলো তো হিটের সাথে সম্পর্কিত, কিন্তু ফ্রিকশন এটা তো হিটের সাথে সম্পর্ক না। ফ্রিকশনটা তো হিটের সঙ্গে সম্পর্ক না। ফ্রিকশনটা কিসের সঙ্গে সম্পর্ক? ফ্রিকশনটা গতি, স্পিড, এখানে ফ্রিকশনটা সম্পর্ক। ঠিক আছে, নেক্সট, বোরোসিলিকেট গ্লাস ওয়্যার ইউজড ইন মাইক্রোওয়েভ ওভেনস বিকজ, বোরোসিলিকেটের যে গ্লাস সেগুলো কেন মাইক্রোওয়েভে ইউজ করা হয়ে থাকে? ইট ইজ নট ব্রিটেল, এটা ভঙ্গুর নয়। ইট ইজ হাইলি হিট রেজিস্ট্যান্ট, এটা অনেক তাপকে সহ্য করতে পারে। ইট কুকস ফাস্টার দেন এনি আদার ভেসেল। ইট ইজ এনার্জি এফিসিয়েন্ট, মানে এটা এনার্জি, প্রচুর পরিমাণে এনার্জি দিতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ইট ইজ নট ব্রিটেল, এটা তো একদমই হবে না। ইট কুকস ফাস্টার দেন এনিথিং ভেসেল, এটা হবে না। ইট ইজ এনার্জি এফিসিয়েন্ট, ইট ইজ হাইলি হিট রেজিস্ট্যান্স, হিট প্রতিরোধ করে। ঠিক আছে, হাইলি যদি অনেক হিট হয়ে যায় এটাকে এটা রেজিস্টেড করতে পারে, সেই জন্য বোরোসিলিকেটের গ্লাস কি হয়, আমরা মাইক্রোওয়েভে ইউজ করে থাকি। ফাইন্ড দ্য সিমিলারিটি অফ দ্য ফলোয়িং সিলভার, কপার, গোল্ড অ্যান্ড অ্যালুমিনিয়াম, মানে এই চারটার মধ্যে এদের সিমিলারিটি কি? দে আর দেয়ার আর অল গুড ইলেকট্রিক ইনসুলেটর, these are all precious metals, these are all good conductors, there is no equality। তো এখানে যে অপশনটা হবে দিজ আর গুড কন্ডাক্টরস, মানে এদের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ইলেকট্রিক প্রবাহিত হতে পারে। তো এই দিক থেকে এদের চারজনের মধ্যে সাদৃশ্য আছে। নেক্সট, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এ লিকুইড চেঞ্জেস ফ্রম ইটস লিকুইড স্টেট টু এ সলিড স্টেট ইজ কল্ড, মানে যখন বলছে একটা টেম্পারেচার, লিকুইড স্টেট থেকে, মানে জল থেকে সলিড, জল থেকে যখন বরফ হচ্ছে, কি থেকে? জল থেকে, জল থেকে যখন বরফ হচ্ছে, লিকুইড স্টেট হচ্ছে, তখন সেটাকে কি বলা হয়? সলিড স্টেট, মেল্টিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, নাকি বয়লিং পয়েন্ট? তো এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এর মধ্যে কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? আলফা রেজ, অডিবেল ওয়েভস, এক্স রেজ, নাকি বিটা রেজ? তো
এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এক্স রে। এক্স রে সাহায্যে আমরা কি করি, কারো হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আমরা দেখি তারা ইলেকট্রোম্যাগনেটিক, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এক্স রে। হুইচ কালার হ্যাজ দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ, রেড, অরেঞ্জ, ব্লু নাকি পার্পেল? তো এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে পার্পেলের কি হয় শর্টেস্ট ওয়েভলেন্থ। ঠিক আছে, নেক্সট assertion, when a velocity is kept constant and wavelength is halved then the frequency is doubled, তখন ফ্রিকোয়েন্সি কি হয়ে যায়, ডবল হয়ে যায়। তো এখানে যে একটা হবে both assertion and reason are true and reason is correct explanation of assertion, both assertion and reason are true but reason is not correct explanation of assertion, both assertion and reason are false, assertion is true but the reason is false। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে both assertion and reason are true and reason is the correct explanation of assertion। মানে when a velocity is kept constant, মানে velocity কি করবো আমরা যখন কনস্ট্যান্ট রাখবো, velocity কিন্তু চেঞ্জ হতে থাকে, কিন্তু velocity যখন আমরা কনস্ট্যান্ট রাখবো এবং ওয়েভ লেন্থটাকে হাফ করে দেবো, মানে একটা বাসের যে ওয়েভ লেন্থ ধরুন 10 সেন্টিমিটার, ধরুন হচ্ছে 30 মিটার বা 40 মিটার, তার ওয়েভ লেন্থটাকে যদি আমি হাফ করে দিই দ্য ফ্রিকোয়েন্সি ইজ ডবল, তখন তার ফ্রিকোয়েন্সি কি হয়, ডবল হয়ে যাবে। তাহলে এইটা যেমন ঠিক তেমন হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, এটাও ঠিক, মানে ফর্মুলা আর কি, ভি সমান এফ ইন্টু ডব্লু, এটাও সঠিক এক্সপ্লেনেশন। নেক্সট, if the frequency of wave increases what will be the effect on its wavelength, মানে যদি ফ্রিকোয়েন্সি কোনো ওয়েভের ইনক্রিজ হয় এর এফেক্ট কি হবে on its wavelength, it increases, it stays the same, it decreases, there is no connection between the two। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডিক্রিজ করে যায়, মানে কমে যায়। মানে ওয়েভ যখন ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ যখন ইনক্রিজ করে, ওয়েভ লেন্থ কি হয়, ডিক্রিজ হয়ে যায়, ওয়েভ লেন্থ কি হয়, ডিক্রিজ হয়ে যায়। নেক্সট, হুইচ টাইপ অফ ওয়েভস ইজ ইউজ টু পেনিট্রেট হার্ড অবজেক্ট অ্যাট হসপিটাল অ্যান্ড এয়ারপোর্ট, মানে কোন ধরনের ওয়েভস ইউজ করা হয় পেনিট্রেট করার জন্য হার্ড অবজেক্ট অ্যাট হসপিটাল অ্যান্ড এয়ারপোর্ট? সাউন্ড ওয়েভ, এক্সরেজ, ইলেকট্রোম্যাগনেটিক, দ্য মেকানিক্স। মানে এক্সরেজটা কি হয়, এক্সরেজটা হচ্ছে একটা ওয়েভ যেটা ইউজ করা হয় পেনিট্রেট করার জন্য হার্ড অবজেক্ট অ্যাট হসপিটাল অ্যান্ড এয়ারপোর্টে। Which is the incorrect statement with regard to ultrasound waves? আল্ট্রাসাউন্ড ওয়েভস যেটাতে আমরা কি করি, ইউএসজি বলে থাকি আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের সাহায্যে যেমন কি হয়, আমরা এই যে মায়ের পেটে যে বাচ্চা থাকে এখন যেমন সেটা নিষিদ্ধ, মানে ভ্রূণ দেখে কি করতো, ছেলে না মেয়ে যদি দেখতো মেয়ে তখন তাকে কি করতো, ওই মেয়েটাকে অ্যাবর্শন করে দিত বা মেরে দিত। তো সেই সমস্ত কারণের জন্য এই আল্ট্রাসাউন্ড ওয়েভটা খুব কাজে লেগেছিল। এবং এর মধ্যে কোনটা ইনকারেক্ট, দে আর হাই ফ্রিকোয়েন্সি ওয়েভস, they are used industries and for the medical purpose, they travel among well-defined path even in the presence of obstacles, ultrasound cannot be reflected back from defective location। মানে এর মধ্যে কোনটা ইনকারেক্ট আল্ট্রাসাউন্ডের ব্যাপারে? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড ক্যান নট বি রিফ্লেক্টেড ব্যাক ফর ডিফেক্টিভ লোকেশন। এই যে স্টেটমেন্টটা, এটা কিন্তু আমাদের, বাকি সব দে আর হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, আল্ট্রাসাউন্ড ওয়েভ তো হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, দে আর ইউজড ইন ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড ফর মেডিকেল পারপাসেস, এটাও ঠিক আছে, আল্ট্রাসাউন্ড ইউএসজি করে থাকে, ঠিক আছে, এবং তাই ট্রাভেল এবং ওয়েল ডিফাইন্ড পাথ ইভেন ইন দ্য প্রেজেন্স অফ অবস্টাকলস, মানে যত রকমের অবস্টাকলস থাকলেও তারা চলে যায়, ঠিকই তো। আল্ট্রাসাউন্ড ওয়েভ তো সবকিছুর মধ্যে, যেমন বেবি থাকলে তো বেবির মধ্যে দিয়েও যায়, ঠিক আছে, তো নালে ওরা বুঝতে পারে কি করে। তো এখানে যে অ্যান্সারটা হবে আল্ট্রাসাউন্ড ক্যান নট বি রিফ্লেক্টেড ব্যাক ফ্রম ডিফেক্টিভ লোকেশন, তো এটাই হচ্ছে আনসার। নেক্সট, সো নেক্সট কোশ্চেন,
the speed of sound as it passes from solid to gaseous medium। মানে সাউন্ডের যে স্পিড যখন এটা সলিড থেকে গ্যাস মিডিয়ামে যায়, এটা সলিড মিডিয়াম থেকে যখন উদ্বায়ু হয়ে গ্যাস বা যে কোনো মিডিয়ামে যখন গ্যাস হয়ে চলে যায়, তখন সেটা কি হয়? তখন এটা কি হবে? ডাজ নট চেঞ্জ, ইনক্রিজ মানে বেড়ে যাবে, ফ্লাকচুয়েট করবে নাকি ডিক্রিজ করবে। তো স্পিড অফ সাউন্ডটা কি হবে? যখন সলিড থেকে গ্যাস মিডিয়ামে চলে যাবে তখন সেটা ডিক্রিজ হবে, কমে যাবে। এবার যদি উদাহরণ বলি, আমরা যদি রেল লাইন দেখি, রেল লাইনের পাতে যদি এক জায়গায় আওয়াজ করি, এখানে যদি কেউ কান দিয়ে পেতে রাখে, কান দিয়ে রাখে, তাহলে যেই স্পিডে সাউন্ডটা পাবে, একটা গ্যাসের মধ্যে যদি আমি কথা বলি বা করি, তখন কিন্তু এই আওয়াজটা যেতে অনেকটা টাইম লাগবে, ঠিক আছে। এবার বলি কারণটা কি। এখানে যে অণুগুলো থাকে এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে অ্যাটাচ, ঠিক আছে, অণুগুলো। তো একটা অণু থেকে একটা অণু যেতে কিন্তু খুব একটা টাইম লাগছে না, কিন্তু এখানে যে অণুগুলো থাকে গ্যাসিয়াস মিডিয়ামে, তো অণুগুলো কি থাকে? ছড়িয়ে ছিটিয়ে থাকে। একটা মিডিয়াম থেকে যেতে যাবে, আর একটা মিডিয়ামে যাবে, তারপর আর একটা মিডিয়ামে যাবে। সেই কারণে কি হয়, এটা সাউন্ডটা যেতে টাইম লাগে, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ডিটেক্ট ক্র্যাকস অ্যান্ড ফ্লজ ইন মেটাল ব্লকস। মানে ক্র্যাকস আর ফ্লজ মেটাল ব্লককে ডিটেক্ট করার জন্য আমরা কোনটা ইউজ করে থাকি? রিভারবারেশন, আল্ট্রাসাউন্ড, ইকো, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, কোনটা ইউজ করে থাকি? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা ক্র্যাকস অ্যান্ড ফ্লজকে, কোনো মেটাল ব্লকে, আমরা এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কোনো মেটাল ব্লকে ওই ক্র্যাকস অ্যান্ড ফ্লজটাকে চিহ্নিত করতে পারি। নেক্সট, for humans, the audible waves are those that have the frequency below, মানে মানুষের যে শোনার জন্য কত হার্টজ সাউন্ড হলে মানুষ সেটা অডিবল মানে সেটা শুনতে পাবে। হ্যাভ দ্য ফ্রিকোয়েন্সি বিলো 20 হার্টজ, 20 হার্টজের যদি নিচে থাকে। তারপরে হ্যাভ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিটুইন 20 হার্টজ টু 2000 হার্টজ, যদি 20 এবং 2000-এর মধ্যে থাকে। হ্যাভ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিটুইন 20 হার্টজ টু 20,000 হার্টজ, মানে যদি 20 হার্টজ এবং 20,000 হার্টজের মধ্যে থাকে। আর একটা হচ্ছে হ্যাভ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিটুইন 2000 হার্টজ, যদি ফ্রিকোয়েন্সিটা 2000 হার্টজের রেঞ্জের মধ্যে থাকে। তো কোনটা হবে এখানে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে সি, হ্যাভ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিটুইন 20 হার্টজ টু 20,000 হার্টজ। যদি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে কোনো সাউন্ড থাকে, সেই সাউন্ডটা আমরা শুনতে পাবো। নেক্সট, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ আল্ট্রাসনিক ওয়েভস? আল্ট্রাসনিক ওয়েভসের ফ্রিকোয়েন্সি কত? 20 হার্টজ টু 20 কিলোহার্টজ, লেস দেন 20 হার্টজ, মোর দেন 20 কিলোহার্টজ, নো ব্যান্ডউইথ ডিফাইন্ড। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মোর দেন 20 কিলোহার্টজ। 20 কিলোহার্টজের বেশি ফ্রিকোয়েন্সি আল্ট্রাসনিক ওয়েভসের। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং সাউন্ড ওয়েভস ইজ ইনকারেক্ট? কোন স্টেটমেন্টটা সাউন্ড ওয়েভ রিগার্ডিং ইনকারেক্ট? তো সাউন্ড ওয়েভ রিগার্ডিং ইনকারেক্ট কোনটা? ইট ট্রাভেলস of 330 to 350 meter per second. These are mechanical waves. They don't require any type of medium to travel. It cannot travel long distance. মানে এটা 350 থেকে 330 থেকে 350 মিটার পার সেকেন্ড। এটা মেকানিক্যাল ওয়েভ। দে ডোন্ট রিকোয়ার এনি টাইপ অফ মিডিয়াম। মিডিয়াম তো অবশ্যই লাগবে, ঠিক আছে, নাহলে সাউন্ডটা যাবে কিভাবে? সে গ্যাস হোক বা লিকুইড হোক, প্রত্যেকটার মধ্যেই তো অণু থাকে, সেই অণুর মাধ্যমে তো এই সাউন্ডগুলো পাস করে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন 3, ঠিক আছে। এটা তো একদম ইজি কোশ্চেন। নেক্সট, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ প্রেসার অন দ্য স্পিড অফ সাউন্ড? মানে একটা সাউন্ড স্পিড অফ, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য প্রেসার অন দ্য স্পিড, মানে স্পিডের উপর কতটা প্রেসার পড়ে, মানে সাউন্ডের যে স্পিড সেটার উপরে কতটা প্রেসার পড়ে, ঠিক আছে। দ্য স্পিড অফ সাউন্ড increase with in pressure and vice versa. The speed of sound decrease with in pressure, vice versa. The speed of sound is not affected by pressure. First, the speed of sound increases with increase in pressure, then start decreasing through the pressure increase. মানে প্রথমে ইনক্রিজ হবে,
প্রেসার ইনক্রিজ হয় তারপর আবার কি হবে, ডিক্রিজ হবে প্রেসার যখন আবার ইনক্রিজ হবে। তো কোনটা এখানে অ্যান্সার হবে? এখানে হচ্ছে সি, দ্য স্পিড অফ সাউন্ড ইজ নট এফেক্টেড বাই প্রেসার। মানে সাউন্ড কখনোই প্রেসার দ্বারা এফেক্ট হয় না, ঠিক আছে। সাউন্ড তো একটা অণুর মধ্য দিয়ে যাবে, একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, এখানে প্রেসারের উপরে তো কোনো নেই। এখানে যদি প্রেসার দেই সেখানে কি হবে? কিছুই হবে না। The way the brain interprets the frequency of an emitted sound, that is called, মানে ব্রেন আমাদের যে কোনো সাউন্ডকে যে ইন্টারপ্রেট করে সেটাকে কি বলে, ঠিক আছে। অ্যামপ্লিটিউড, সাউন্ড, পিচ নাকি ওয়েভ? তো এখানে অ্যান্সার হবে পিচ। নেক্সট, the repeated reflection that results in the persistent of sound is called, মানে একটা রিপিটেড রিফ্লেকশন যখন হবে, ঠিক আছে, সাউন্ডের মধ্যে, সেটাকে কি বলে? রিভারবেশন, সনিক বুম, রিফ্লেকশন নাকি ইকো? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে রিভারবেশন, ঠিক আছে। মানে একটা পাহাড় থেকে যখন আমি আওয়াজ করি আর একটা পাহাড়ে, তখন যে সাউন্ডটা চলাফেরা করে বারবার যে রিফ্লেক্ট হয়ে থাকে, এই রিফ্লেক্ট যে ব্যাপারটা সেটাকে কি বলে? এটাকে বলা হয় রিভারবেশন। উই হেয়ার others speaking to us from adjacent rooms due to dash of sound waves, মানে অন্যরা কথা বলছে অন্য রুমে, এবার আমরা সেটা শুনতে পাচ্ছি, সেটা সাউন্ড ওয়েভসের মাধ্যমে, ঠিক আছে। বলে না দেওয়ালেরও কান আছে, সেই যে দেওয়ালের যে মানে আওয়াজটা যে আসছে এখানে, ঠিক আছে, সেটা কিভাবে আসছে, সেটা যে আসছে সেটাকে কি মানে কিসের জন্য আসছে আর কি? ইকো, ডিফ্রাকশন, রিফ্লেকশন নাকি রিফ্লেকশন? অ্যান্সার হবে ডিফ্রাকশন। ডিফ্রাকশনের জন্য আমরা কিন্তু এই কথাগুলো শুনতে পাচ্ছি। নেক্সট, the device that uses ultrasonic waves to measure the distance, direction and speed of underwater objects, that is called, মানে কোন ডিভাইস আমরা ইউজ করে থাকি আল্ট্রাসনিক ওয়েভের ক্ষেত্রে টু মেজার দ্য ডিস্টেন্সটাকে মেজার করার জন্য, ডাইরেকশন অ্যান্ড স্পিড অফ আন্ডার ওয়াটার অবজেক্টস, মানে জলের নিচে যে কোনো যে অবজেক্ট সেটাকে বোঝার জন্য আমরা কোনটা ইউজ করে থাকি? রাডার, এমএস, এসিআর মেজার, সিআরও নাকি সোনার? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সোনার। আমরা বলি না সোনার সাউন্ড, সোনার ইউজ করে থাকি কোনো আল্ট্রাসনিক ওয়েভ মেজার করার জন্য, ডিস্টেন্স, ডাইরেকশন বা স্পিড, মানে জলের নিচে কোনো কিছু বোঝার জন্য, ঠিক আছে। দ্য ওয়ার্ড রাডার ইজ ডিরাইভড ফ্রম, রাডার এই যে কথাটা কোথা থেকে এসছে, ঠিক আছে। রেট্রো ডায়াগনোসিস অ্যান্ড রিকগনিশন, রেডিও ডিটেকশন অ্যান্ড রেজলিউশন, র্যাপিড ডিটেকশন অ্যান্ড রিঅ্যাকশন, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। 51টা কোশ্চেন হয়ে গেল আমাদের, ঠিক আছে, আর বাকি কয়েকটা আছে। নেক্সট, which of the following color which of the color is not created from combination of two primary color? এর মধ্যে কোন কালারটা দুটো কালার সংমিশ্রণ নয়? অরেঞ্জ, গ্রিন, ভায়োলেট নাকি ব্লু? তো আমরা যে প্রাইমারি কালার সেটা কি জানি? আরজিবি। আরজিবি মানে কি? রেড, গ্রিন আর একটা কি ব্লু। এই তিনটের মধ্যে কি কোনো এখানে আছে? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ব্লু, কারণ ব্লু এটা কিন্তু কোনো দুটো কালারের সংমিশ্রণে আসে না, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি কালার। নেক্সট, দ্য রিজিয়ন হোয়ার অল অফ দ্য লাইট, এখানে একটু আমি বলে রাখি, এখানে অনেকেই এই গ্রিনও হতে পারে, তো কারণ গ্রিনটাও তো প্রাইমারি কালার, কিন্তু না, গ্রিনটা হচ্ছে ইয়েলো আর ব্লু এই দুটোর কিন্তু সংমিশ্রণ হচ্ছে গ্রিন, ঠিক আছে। নেক্সট, দ্য রিজন হোয়ার অল অফ দ্য লাইট ফ্রম দ্য সোর্স ইজ ব্লকড, সেটাকে কি বলা হয়? মানে যেখানে সমস্ত লাইট এসে ব্লক হয়ে যায় সেই 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 জায়গাটাকে কি বলা হয়? পেনুম্ব্রা, উমব্রা, আন্টুমব্রা নাকি শ্যাডো? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমব্রা। নেক্সট, হোয়াট ইজ দ্য সাবস্টেন্স থ্রু হুইচ লাইট ক্যান পাস, যেটার মধ্যে দিয়ে লাইট পাস হতে পারে? তো সেটাকে কি বলে? ট্রান্সলুসেন্ট, ওপাক, ট্রান্সপারেন্ট নাকি ভিট্রিয়াস? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা বলি না যে কোনো রিক্রুটমেন্ট যেন ট্রান্সপারেন্ট হয়,
মানে স্বচ্ছ আর কি, স্বচ্ছ জিনিসের মধ্যে তো লাইট পাস করতে পারে। নেক্সট, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ হুইচ ইজ অফ দ্য অনলি ইভেন্ট প্রুভিংস। লাইট যে একটা ট্রান্সভার্স ওয়েভ, সেটা কোন জিনিসটা প্রুভ করে? ডিসপারশন অফ লাইট, ইন্টারফারেন্স, ডিফিউশন নাকি পোলারাইজেশন? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে লাইট একটা ট্রান্সভার্স ওয়েভ। নেক্সট, in which year did Ole Romer measure the speed of light for the first time in history? Ole Romer ফার্স্ট টাইম ইন হিস্ট্রিতে যে লাইটের যে স্পিড সেটা মেজার করে কত সালে? 1776, 1676, 1876, 1867। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 1676। নেক্সট, দ্য থিওরি বিলংস বিহাইন্ড স্টার্স টুইঙ্কলিং ইজ দ্যাট, মানে আকাশে যে তারা চমকায় সেটা কোন থিওরি দিয়ে বলা যায়? ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি কি, মানে কি থিওরি? দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য আর্থস অ্যাটমসফিয়ার চেঞ্জেস কন্টিনিউয়াসলি, কনসিকুয়েন্টলি দ্য পজিশন অফ দ্য স্টার্স ইমেজ চেঞ্জেস উইথ টাইম, the intensity of light emitted by them changes with time, the light from the star is scattered by the dust particles and air molecules in the earth's atmosphere, the distance of the stars from the earth changes with time। তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট লেয়ার, পৃথিবীর যে সমস্ত লেয়ারগুলো থাকে সেইগুলো কি হয় অ্যাটমসফিয়ারে বারবার চেঞ্জ হতে থাকে, যার ফলে কি হয় লাইটটা আমাদের যে আসে সেটা কিন্তু মানে একদম ফিক্সড পজিশন দিয়ে আসে না। ঠিক আছে, তো সেই কারণে আমরা কি মনে করি, তারাটা মনে হয় যেন চিকচিক চিকচিক করছে। ঠিক আছে, নেক্সট, হোয়াই ডাজ এ পিস অফ ক্লথ হুইচ অ্যাপিয়ার্স গ্রিন ইন সানলাইট অ্যাপিয়ার ব্ল্যাক হোয়েন ইট ইজ ভিউড আন্ডার রেড লাইট? মানে কোনো জিনিস যেটা মানে আমরা যেটা সবুজ দেখি নর্মাল সানলাইটে, গাছের পাতা যেমন, অ্যাপিয়ার ব্ল্যাক হোয়েন ইট ইজ ভিউড আন্ডার রেড লাইট, যখন আমরা লাল আলোতে নিয়ে যাই সেটা কি হয়, কালো দেখায়। এটা কিসের কারণে? দ্য ক্লথ কমপ্লিটলি অ্যাবজর্বস রেড কালার ওয়েভলেন্থ, ইট ইজ ডিউ টু রিফ্লেকশন, ইট ইজ দ্য এফেক্ট অফ স্ক্যাটারিং অফ লাইট, ইট ইজ ডিউ টু প্যারালাক্স এরর। তো অ্যান্সার হবে এ, দ্য ক্লথ কমপ্লিটলি, মানে গাছের পাতা বা যে কোনো সবুজ কালার রেড কালার কি করে সেটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এবং অবশ্যই সেটা যেন কোনো কালো ঘরের ভেতরে বা ডার্ক রুমের মধ্যে হয় তবেই কিন্তু হবে, নাহলে কিন্তু এমনি যদি সানলাইট আমরা গ্রিন কোনো পাতার উপরে রেড লাইট দিই সেটা কিন্তু ব্ল্যাক দেখাবে না। নেক্সট, who can held responsible for the fact that the sign is sun the sun is visible 2 minutes before the actual sunset? মানে কে রেসপন্সিবল এর জন্য যে সান সূর্য 2 মিনিট আগে ভিজিবল, অ্যাকচুয়ালি সানসেটের 2 মিনিট আগে হয়ে যায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সানসেটটা 2 মিনিট আগে হয়ে যায়, কিন্তু তারপরেও আমরা কি করি, 2 মিনিট আগে হয়ে যায় তারপরে আমরা সান দেখতে পাই। এটা কিসের জন্য হয়? ঠিক আছে, atmospheric reflection, internal reflection produced in atmospheric water droplets, sunlight spreads by a small drops of water present in the atmosphere, atmospheric reflection। তো এখানে যে অ্যান্সারটা হবে internal reflection produced in atmospheric water droplets, মানে internal reflection হবে produced in atmospheric water droplets। Next, Tyndall effect is related to the dash of light। Tyndall effect মানে কিসের জন্য হয়ে থাকে, লাইটের কোন ধর্মের জন্য হয়ে থাকে? তো রিফ্লেকশন, স্ক্যাটারিং, ডিসপারশন নাকি রিফ্লেকশন? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনের জন্য টিন্ডাল এফেক্ট হয়ে থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং অ্যাবাউট সিভি রমন? সিভি রমনের ব্যাপারে কোনটা রং? He was awarded Bharat Ratna in 1954. He won the Nobel Prize in the year 1930. He was born in 1888 in Tamil Nadu. He was given the title of knighthood in 1987. তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে he was given the title of knighthood 1987। তাহলে কত সালে সে নাইটহুড পেয়েছিল? তিনি নাইটহুড পেয়েছিলেন সিভি রমন। ঠিক আছে, তিনি কত সালে নাইটহুড পেয়েছিলেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান প্রডিউস এ ভার্চুয়াল ইমেজ লার্জার দ্যান দ্য অবজেক্ট? মানে কোনো কিছু ভার্চুয়াল ইমেজকে অনেক বড় দেখায়। ঠিক আছে, সেটা কোন মিররের ক্ষেত্রে? কনকেভ মিরর, কনকেভ লেন্স, কনভেক্স মিরর নাকি প্লেন মিরর হবে? এটা প্লেন মিরর। ঠিক আছে,
তো এখানে আমি যদি দেখুন, আমি যদি অ্যান্সারটা নাও জানি, এখানে কিভাবে আমি অ্যান্সারটা করব। দেখুন সব কিছু কিন্তু এখানে কি আছে, মিররে আছে, একটা হচ্ছে লেন্সে আছে। আমি যদি এটাকে গেস করি তাহলে এই লেন্সটাকে আমি কেটে দেবো। এবং এখানে যেহেতু লেন্স আর মিরর আছে, দুটো দিয়েছে অপশন, তার মানে কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে কি হবে, কনকেভ মিরর। এবার আসি অ্যান্সারটাতে, ঠিক আছে। অ্যান্সার কনকেভ মিরর। এবং এখানে যদি আমি একটা কনকেভ মিরর রাখি, যদি রাখি, সেটা কি হবে, যখন এখানে যাবে তা লার্জার দেখাবে, ঠিক আছে। নেক্সট, হুইচ কাইন্ড অফ মিরর্স ইজ ইউজড অ্যাজ রিয়ার ভিউ উইং মিরর ইন ভেহিকলস, মানে কোনটা কোন কোন মিররে উইং মিরর রিয়ার ভিউ দেখা যায় ভেহিকলের মধ্যে, ঠিক আছে। নেক্সট, কনকেভ অ্যান্ড কনভেক্স, কনকেভ প্লেন নাকি কনভেক্স, তো এটা কি হবে, কনভেক্স। মানে গাড়ির যে কাঁচে, গাড়ির কাঁচে আমরা যেই মিররটা দেখি, সেটা কি মিরর, কনকেভ, কনভেক্স নাকি কনভেক্স, কনভেক্স হবে শুধু, ঠিক আছে। নেক্সট, the ratio of the height of image to the height of the object is called, মানে ইমেজের হাইট, একটা আঁকি, ইমেজের হাইট আর অবজেক্টের হাইট যখন সেম হয়ে যাবে, এটা হচ্ছে মিরর, ঠিক আছে, এটা হচ্ছে মিরর। তো সেটাকে কি বলে, ল্যাটেরাল ইনসারশন, মিরর ফর্মুলা, ফার্স্ট ল অফ রিফ্লেকশন, লাইনার ম্যাগনিফিকেশন। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে লাইনার ম্যাগনিফিকেশন, যখন দুটোই সেম হয়ে যাবে, লাইনার হয়ে যাবে, ঠিক আছে, লাইনার ম্যাগনিফিকেশন। What is the time difference between the actual passing if the sun over the horizon answer out being able to see the image of it on earth, মানে ওই যে বললাম 2 মিনিট আগে, 2 মিনিট আগে কি হয়, সান ডুবে যায় কিন্তু তারপরেও আমরা দেখতে পাই, ডিউ টু রিফ্লেকশন। নেক্সট, এ স্পুন হুইচ লুকস বেন্ড ইন ওয়াটার ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফলোয়িং, মানে একটা স্পুনকে আমরা কি দেখি, একটা কাঁচের গ্লাসের মধ্যে যদি রাখি, ঠিক আছে, যদি আমরা সেটাকে স্পুনটাকে আমরা যদি এভাবে রাখি, ঠিক আছে, তো স্পুনটাকে আমরা কি দেখবো, স্পুনটাকে আমরা এভাবে বাঁকা দেখবো, ঠিক আছে, কিন্তু স্পুনটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম আছে, ঠিক আছে। তো সেটা সেটা কিসের জন্য হয়ে থাকে, ঠিক আছে, সেটা হবে রিফ্লেকশন, রিটেনশন নাকি ফোকাস। রিফ্লেকশনটা কি, একটা গাছ আছে, সেখানে সানলাইট পড়লো, সেইখানে কি হবে, এখানে একটা রিফ্লেকশন হবে, ঠিক আছে। তো সরি, এটা মানে কাঁচের মধ্যে, যদি আমরা কাঁচের মধ্যে কোনো রাখি, তো সেটা কি হবে, রিফ্লেক্ট করে, ঠিক আছে, সেটা হচ্ছে রিফ্লেকশন। বা একটা সূর্য আসছে, সূর্যের রশ্মি আসছে, চলে যাচ্ছে, এটা হচ্ছে রিফ্লেকশন। কিন্তু এখানে কি হবে, এটা রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের জন্য আমরা কি করি, এই কাঁচের গ্লাসের মধ্যে কোনো যদি চামচ রাখি, সেটাকে বাঁকা দেখায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য স্পার্কিং অফ ডায়মন্ডস, মানে এর মধ্যে কোনটা স্পার্কিং অফ ডায়মন্ডস এর জন্য কন্ট্রিবিউট করে না। কেন ডায়মন্ড স্পার্কলিং করে, তাহলে সেইগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তো ডায়মন্ডে হয়, যার জন্যই আমরা স্পার্কলিং দেখতে পাই। হাই রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড, এটাও ঠিক আছে। ডিসপারশন, এটাও হয়ে থাকে। লো রিফ্লেকটিভ, হাই অথবা লো যে কোনো আছে, এখানে দেখুন অপশন এলিমিনেট কিভাবে করবো, যে কোনো একটা হাই অথবা লো, দুটো তো একটা জিনিসের উপরে হতে পারে না। তাহলে এই দুটো অ্যান্সার তো আমাদের হয়েই গেল। তাহলে এই দুটোর মধ্যে হাই অথবা লো, তো আমরা তো জানি হাই রিফ্লেকটিভ ইন্ডেক্স হয় ডায়মন্ডে, অ্যান্সার কি হবে, লো রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড, যার জন্য কিন্তু আমরা স্পার্কলিং দেখতে পাই না। দ্য রেশিও অফ স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম, মানে লাইটের যে স্পিডের যে রেশিও অফ এ মিডিয়াম টু এ ভ্যাকাম ইজ কল্ড, মানে একটা ভ্যাকামের মধ্যে একটা লাইটের যে স্পিড হয় একটা মিডিয়ামের মধ্যে যখন যায়, সেটাকে কি বলে, রিফ্লেকটিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ভেক ইন্ডেক্স নাকি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো এখানে যে অ্যান্সারটা হয় সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দ্য রেশিও অফ দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম টু এ ভ্যাকামের মধ্যে, সেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। নেক্সট, দ্য এফেক্ট অফ হুইচ লাইট টার্নস অন দ্য বাউন্ডারি বিটুইন টু মিডিয়াম, মানে একটা এফেক্ট যেটা কি হয়, দুটো মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, একটা বাউন্ডারির সাইড দিয়ে, সেটাকে কি বলা হয়, স্ক্যাটারিং, রিফ্লেকশন নাকি
ভ্যারিয়েন্স। তো এটা অ্যান্সার হবে রিফ্র্যাকশন। অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা কি আছে, ওয়াইফাইটা আছে, যে ওয়াইফাই। তো এখানে কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য আমরা কি করি, নেক্সট হাইপারমেট্রোপিয়া ক্যান বি কারেক্টেড থ্রু, হাইপারমেট্রোপিয়াকে আমরা কিভাবে কারেক্ট করতে পারবো, ঠিক আছে। কনভেক্স লেন্স, বাইফোকাল লেন্স, কনকেভ লেন্স নাকি ট্রাইফোকাল লেন্স। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বাইফোকাল লেন্স। হাইপারমেট্রোপিয়া ক্যান বি কারেক্টেড থ্রু bifocal lens. Next, which type of lenses is required for correcting the vision of a person with myopia? মানে যে সমস্ত মায়োপিয়া মানে কি, কাছের দৃষ্টি, যারা কাছের জিনিস দেখতে পায় না, সেটা কারেক্ট করার জন্য কোন ধরনের লেন্স আমরা ইউজ করে থাকি, ডাইভার্জিং লেন্স, বাইফোকাল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স নাকি কনভার্জিং লেন্স। এটা হচ্ছে ডাইভার্জিং লেন্স। এবং ডাইভার্জিং লেন্স বলতে অনেকে বুঝতে পারলো না এটা কোন লেন্সের কথা বলছে, সেটা হচ্ছে কনকেভ লেন্স, ঠিক আছে। নেক্সট, লাইট এন্টার্স দ্য আই, লাইট আমাদের চোখে যে আলো যে প্রবেশ করে সেটা কি মানে কিসের মাধ্যমে, কিভাবে প্রবেশ করে, কোথা দিয়ে, ঠিক আছে, সিলারি মাসেল, কর্নিয়া, আইরিস নাকি লেন্স। তো এখানে যে অ্যান্সারটা হবে কর্নিয়া, কর্নিয়ার মাধ্যমে আমাদের কি হয়, লাইটটা এন্টার করে। ফর এ পারসন উইথ হাইপারমেট্রোপিয়া, ফার সাইটেডনেস মানে যেটা দূরের জিনিস, দূরের জিনিস যেটা হচ্ছে দেখা যায়, হাইপার দেখা যায় না আর কি, দূরের জিনিস হাইপারমেট্রো, দ্য নিয়ার পয়েন্ট ইজ ড্যাশ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল পয়েন্ট, মানে কাছের কাছের ডিস্টেন্স কতটা সেইটা আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে 27 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার নাকি 24 সেন্টিমিটার। তো এখানে যে অ্যান্সারটা হবে 25 সেন্টিমিটার। মানে একটা মানুষ, এই যে আমরা যখন যাই না চোখে দেখাতে, পাওয়ার দেখাতে, একটা একটা লেখা থাকে, এবং একটা লেখা থাকে আমাদের পেছনে, ঠিক আছে, এবং এখানে একটা আয়না থাকে, ঠিক আছে, এবং আমাদেরকে বলতে বলা হয় আমরা এ বি সি ডি কোনটা কিছু দেখতে পাচ্ছি কিনা। তো এই যে ডিস্টেন্সটা থাকে, এই ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার। নেক্সট, দ্য ড্যাশ ওভাল স্পট ইন দ্য হিউম্যান আই ইজ দ্য এরিয়া অফ বেস্ট ভিশন, মানে দ্য ড্যাশ ওভাল স্পট ইন দ্য হিউম্যান আই ইজ দ্য এরিয়া অফ বেস্ট ভিশন, বেস্ট ভিশন দেখার যে এরিয়াটা সেটা সব থেকে বেস্ট হয়ে থাকে কোন কিসে, ঠিক আছে, ইয়েলো, হোয়াইট, গ্রিন নাকি ব্লু। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ইয়েলো। নেক্সট, the ability of the eye to focus on both near and distant object by adjusting its focal length is called the dash of the eye, ঠিক আছে, রিফ্রেক্টিভনেস, অ্যাডজাস্টমেন্ট, অ্যাকোমোডেশন নাকি সুইটেবিলিটি। অ্যান্সার হবে অ্যাকোমোডেশন, মানে যেটার সাহায্যে কাছের এবং দূরের দুটোই জিনিস দেখা যায় আর কি, বাই অ্যাডজাস্টিং ফোকাল লেন্থ, মানে এটাকে বলা হয় অ্যাকোমোডেশন অফ দ্য আই, আয়ের অ্যাকোমোডেশন বলা হয় থাকে, ঠিক আছে। LED and CFLs are replacing ordinary bulbs for illumination is due to, LED আর CFLs যে লাইটগুলো মানে এগুলো ইলুমিনেট হয়ে থাকে, মানে নর্মাল লাইটের থেকে অনেক বেশি প্রজ্বলিত মনে হয়, সেটা কিসের জন্য, এনার্জি এফিসিয়েন্সি, এফোর্ডেবিলিটি, ইজি অ্যাভেলেবিলিটি না কনভেনিয়েন্ট ডিসপোজাল। তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সির জন্য। এনার্জি এফিসিয়েন্সির জন্য অর্ডিনারি বাল্বগুলোকে এরা কি করেছে, রিপ্লেস করে দিয়েছে এলইডি আর সিএফএল ল্যাম্প, ঠিক আছে, মানে অনেকটা এনার্জি সেভ করে এলইডি আর সিএফএল ল্যাম্প, অথচ অনেক উজ্জ্বল আলো দেয়। হুইচ অফ দিস ডিভাইসেস ইউজ অনলি কনভেক্স লেন্সেস, কনভেক্স লেন্সের ক্ষেত্রে কোন ডিভাইস ইউজ করা হয়, কার হেডলাইট, ফ্ল্যাশ লাইট, মাইক্রোস্কোপ নাকি বায়োস্কোপ। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। কনভেক্স লেন্সে আমরা কি ইউজ করে থাকি, মাইক্রোস্কোপ। নেক্সট,
which can divide the sun's light into its constituent colors. মানে constituent colors এ মানে কোন জিনিসটা মানে সূর্যের যে আলো সেটাকে 7 ভাগে ভেঙে দেয়, ঠিক আছে, সেটা কিসের জন্য হয় থাকে? রিফ্র্যাকশন, রিফ্লেকশন, প্রিজম নাকি রেডিয়েশন? এটা হচ্ছে প্রিজম। প্রিজম কিন্তু সূর্যের আলোকে ভেঙে 7টা কালারে ভেঙে দিতে পারে, ঠিক আছে। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু অবটেন এ স্পেকট্রাম বাই পাসিং লাইট থ্রু এ প্রিজম? মানে কে প্রথম ওই প্রিজমের মধ্যে দিয়ে সানলাইটটাকে পাস করেছিল? পল ভিলিয়ার্ড, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, আইজ্যাক নিউটন নাকি পেরি কুরি? তো এখানে যে অ্যান্সারটা হবে আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন কিন্তু ফার্স্ট ওই লাইটটাকে পাস করিয়েছিল ওই প্রিজমের মধ্যে দিয়ে। নেক্সট, দ্য ল হুইচ রিলেটস দ্য রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর টু কারেন্ট ফ্লো ইজ কল্ড? মানে কার সূত্র অনুযায়ী কারেন্ট যে ফ্লো হয় সেটাকে সেটা সেটা তিনি বলেন? কেপলার্স রুল, ল্যাম্বার্টস রুল, জুলস ল নাকি লেন্স ল? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে জুলস ল। জুলের সূত্র অনুযায়ী আমরা বুঝতে পারি যে মানে রোধ, রেজিস্ট্যান্স মানে রোধ, ওকে কারেন্টের যে কারেন্ট ফ্লো হলে যে রেজিস্ট্যান্স থাকে, কন্ডাক্টর থাকে, সেটাকে আমরা জুলস ল বলে থাকি। দ্য ওয়ার্ক ডান ইন মুভিং এ ইউনিট চার্জ অ্যাক্রস 2 পয়েন্টস অফ অফ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট, সেটাকে কি বলে? পোটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট, পাওয়ার নাকি রেজিস্ট্যান্স? তো এখানে যে অ্যান্সারটা হবে পোটেনশিয়াল ডিফারেন্স। If there is an increase in current in a circuit with 5 ohms resistance, the voltage, মানে যদি কারেন্ট সার্কিটের মধ্যে যদি ইনক্রিজ করা হয় উইথ 5 ohm রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টেজ, সেটাকে কি বলে? উইল ডিক্রিজ, সেটা কি হবে? ভোল্টেজটা কি হবে? ডিক্রিজ হবে, ইনক্রিজ হবে, সেম থাকবে নাকি জিরো হয়ে যাবে? তো এখানে যে অ্যান্সারটা হবে উইল ইনক্রিজ, ভোল্টেজটা কি হবে? ইনক্রিজ হবে। নেক্সট, if 4 resistance of 1/4 ohm are connected in series order, then how much the maximum resistance may be obtained? How much maximum resistance can be obtained? 4 ohm, 1/8 ohm, 1 ohm, 1/4 ohm? তো এখানে যে অ্যান্সারটা হবে 1 ohm। অ্যান্সারটা কি করা হচ্ছে? 1/4, 1/4, 1/4, 1/4, যেহেতু এটা সিরিজ অর্ডার, তো নিচে কত থাকলো? 4, 1 2 3 4, 1 ohm। আর এটা যদি প্যারালাল থাকতো তখন আমাদের অন্য ফর্মুলা, সেটা প্যারালালের ফর্মুলা। নেক্সট, if the resistance of a circuit is doubled to keep the voltage constant, the electric current flowing in a circuit will be, মানে যদি একটা কারেন্ট ডবল হয়ে যাবে, ঠিক আছে, যদি ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে এবং কিন্তু এটা ডবল হয়ে যাবে, রেজিস্ট্যান্স ডবল হয়ে যাবে, তখন ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট, তখন ইলেকট্রিক কারেন্ট যে সার্কিটের মধ্যে ফ্লো হবে সেটা কি হবে? উইল ইনক্রিজ বাই হাফ, উইল ডিক্রিজ বাই হাফ, উইল রিমেন কনস্ট্যান্ট, উইল বিকাম জিরো? তো এখানে যে অ্যান্সার হবে উইল ডিক্রিজ বাই হাফ, হাফ ডিক্রিজ হয়ে যাবে ইলেকট্রিক কারেন্ট যদি ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে এবং রেজিস্ট্যান্সটাকে মানে রোধটাকে ডবল করে দিই, ঠিক আছে। হুইচ অফ দিস কনভার্টস কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি? কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় কোনটা? মোটর, ডায়নামো, ব্যাটারি অর সেল নাকি জেনারেটর? তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ব্যাটারি অর সেল। ব্যাটারি অর সেল কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জি, ব্যাটারির মধ্যে তো এ থাকে, এখানে এ থাকে, ফ্লুইড থাকে, লিকুইড থাকে, তো সেটা কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এবং এখানে যে আমরা কেমিক্যালটা ইউজ করি সেটা কি কি কেমিক্যাল? যেমন সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমরা ইউজ করে থাকি, সালফিউরিক অ্যাসিড ইউজ করে থাকি লেড ব্যাটারিতে, ঠিক আছে। এরকম লিথিয়াম সল্টস ইউজ করে থাকি লিথিয়াম আয়ন ব্যাটারিতে, ঠিক আছে। তো এই যে কেমিক্যালগুলো থেকে কি করে, ব্যাটারিতে এখানে ক্যাথোড আর অ্যানোড থাকে, তার মাধ্যমে ইলেকট্রিক হয়ে যায়। নেক্সট, which of the following devices based on the
phenomenon of electromagnetic induction. Electromagnetic induction মানে কোন এর মধ্যে কোন ডিভাইসটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফেনোমেনন ইউজ মানে সেম আর কি, গ্যালভানোমিটার, বাল্ব, অ্যামিটার নাকি জেনারেটর? অ্যান্সার হবে জেনারেটর। মানে ইলেকট্রিক্যাল ইন্ডাকশনের যে ফেনোমেনন সেম ফেনোমেনন হচ্ছে জেনারেটরেও। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস ইউজ টু কভার্ট অল্টারনেটিভ কারেন্ট টু ডাইরেক্টর, মানে এসি থেকে ডিসিতে ট্রান্সফার করে দেবে কোন জিনিসটা? রিওস্ট্যাট, ক্যাপাসিটার, রেকটিফায়ার নাকি ক্যালোরিমিটার? তো অ্যান্সার হবে রেকটিফায়ার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইসেস প্রোটেক্ট ইলেকট্রিক্যাল ডিভাইসেস ফ্রম ভোল্টেজ স্পাইক, মানে ইলেকট্রিক্যাল ডিভাইস প্রোটেক্ট করে থাকে ভোল্টেজ স্পাইক থেকে, ঠিক আছে? ভোল্টেজ মানে ভোল্টেজ লোড, সার্জ প্রোটেক্টর, হিট প্রোটেক্টর নাকি কারেন্ট প্রোটেক্টর? তো এখানে যে অ্যান্সারটা হবে সার্জ প্রোটেক্টর। সার্জ প্রোটেক্টর কি করে? ভোল্টেজ স্পাইক থেকে প্রোটেক্ট করে। দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পাওয়ার ট্রান্সফরমার ইজ বেসড অন, মানে আমাদের যে পাওয়ার ট্রান্সফরমারটা ইউজ করে থাকে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পাওয়ার ট্রান্সফরমার সেটা মানে কার ল বা কার থিওরি অনুযায়ী, ঠিক আছে? হুকস ল, নিউটনস ল, আইনস্টাইন থিওরি নাকি ফ্যারাডেজ ল? তো অ্যান্সার হবে ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল কি করে? ফ্যারাডেজ ল প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু আমাদের ইলেকট্রিক ট্রান্সফরমারগুলো তৈরি হয়ে থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ইলেকট্রোম্যাগনেটিক, মানে কোনটা ইলেকট্রোম্যাগনেটিকের ব্যাপারে সত্য নয়? ইট ইজ টেম্পোরারি ম্যাগনেট, ইটস ক্যাপাসিটি ভ্যারিজ বিটুইন ইটস পোলস, ক্যান নট বি পোলারাইজড, ইটস ক্যাপাসিটি ক্যান বি চেঞ্জড, ঠিক আছে? তো এখানে কি হবে, এটা টেম্পোরারি ম্যাগনেট, ইটস ক্যাপাসিটি ভ্যারিজ বিটুইন ইটস পোলস, মানে এর ক্যাপাসিটিটা ভ্যারি করে দুটো পোলে, ক্যান নট বি পোলারাইজড, ইটস ক্যাপাসিটি ক্যান বি চেঞ্জ। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ক্যান নট বি পোলারাইজড। কারণ একটা ইলেকট্রোম্যাগনেটিকের এটা যদি ম্যাগনেট হয়, এটা নর্থ এটা সাউথ, আবার এটাকে চেঞ্জ করে আমি এটাকে সাউথ এটাকে নর্থ করে দিতে পারি, ঠিক আছে? তো ক্যান নট বি পোলারাইজড, তাই জন্য। দ্য ডায়োড ইজ ইউজড, ডায়োডটা ডায়োড আমরা ইউজ করে থাকি কিসের কোন ক্ষেত্রে? রেকটিফায়ার, অ্যাম্পলিফায়ার, ম্যাগনিফায়ার নাকি পিউরিফায়ার? তো এখানে অ্যান্সার হবে রেকটিফায়ার। নেক্সট, নিউক্লিয়ার ফিউশন ইজ দ্য প্রসেস অফ কম্বিনিং of two or more light nuclei. Nuclear fission, two or more nuclear combination. What is the required temperature for nuclear fission? 100 million K, 812 million K, 10 million K, 810 million K? তো এখানে যে অ্যান্সারটা হবে 100 million K। নেক্সট, হোয়ার ইজ দ্য নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স সিচুয়েটেড? নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স কোথায় অবস্থান করছে, ঠিক আছে? হায়দ্রাবাদ, থুম্বা, কালাপাক্কাম নাকি মুম্বাই? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড অ্যাজ এ মডারেটর ইন নিউক্লিয়ার রিয়েক্টার্স, মানে এর মধ্যে কোনটা আমরা নিউক্লিয়ার রিয়েক্টারে মডারেটর হিসাবে ইউজ করি না? বোরন, হেভি ওয়াটার, গ্রাফাইট নাকি ওয়াটার? তো এখানে যে অ্যান্সারটা হবে বোরন। বাকি আমরা সবকিছু নিউক্লিয়ার রিয়েক্টারে ইউজ করে থাকি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ এ ফুয়েল ইন নিউক্লিয়ার রিয়েক্টার্স, মানে আমরা এর মধ্যে কোনটা অ্যাজ এ ফুয়েল নিউক্লিয়ার রিয়েক্টর হিসাবে ইউজ করে থাকি? আয়োডিন, ইউরেনিয়াম, কোবাল্ট নাকি কপার? তো এখানে যে অ্যান্সারটা হবে ইউরেনিয়াম। অ্যাজ এ ফুয়েল ইউরেনিয়ামটাকে আমরা অ্যাজ এ জ্বালানি মানে জ্বালানি হিসাবে ব্যবহার করি নিউক্লিয়ার রিয়েক্টরে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর অফ ইন্ডিয়া, মানে এর মধ্যে কোনটা ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর? ধ্রুব, অপ্সরা, কামিনী নাকি সাইরাস? তো এখানে যে অ্যান্সারটা হবে অপ্সরা। এর বাইরে কিন্তু একটা কোশ্চেন আসবে না, ভালো করে এই পিওয়াইকিউ গুলো কিন্তু এক্সামের আগে করে যাবেন। দ্য অ্যাটমিক এনার্জি অ্যাক্ট অফ প্রহিবিটস প্রাইভেট কন্ট্রোল অফ নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন, যে অ্যাটমিক এনার্জি অ্যাক্টটা সেটা প্রাইভেট কন্ট্রোল নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কবে কবে লাগু করা হয়, থাকে কবে চালু হয়? 1964, 1962, 1963, 1961? তো এখানে হবে 1962, অ্যাটমিক পাওয়ার এনার্জি অ্যাক্ট। Which is the only operating nuclear reactor in the world using U-233 fuel?
তো U-233 ফুয়েল আমরা অনলি অপারেটিং নিউক্লিয়ার রিয়েক্টর, ঠিক আছে, সেটা হচ্ছে কোনটা, হানাউল, অপ্সরা, ধ্রুব নাকি কামিনী? তো এখানে যে অ্যান্সারটা হবে কামিনী। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার করে রিভিশন করে যাবেন অবশ্যই, নাহলে কিন্তু দেখবেন এই কোশ্চেনগুলো থেকে, এই অপশনগুলো থেকেই ঘুরিয়ে ফিরে কোশ্চেন দিয়ে দিল, এই কোশ্চেনটা না দিলে এটা, এই যে অপশনগুলো আছে সেই অপশন থেকে দিয়ে দেবে কোশ্চেন। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ IAEA? মানে IAEA একটা সংস্থার মেন ফাংশন কি? ইট প্রমোটস দ্য মনিটরস এক্সেস ইউজ অফ পেট্রোলিয়াম এনার্জি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। মানে সারা বিশ্বে কত পরিমাণ পেট্রোলিয়াম এক্সেস করা হচ্ছে সেটা মনিটর করা। ইট সিক্স টু প্রমোট দ্য পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং এটা প্রমোট করে পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জি মানে নাহলে তো যে কেউ যে কোনো দেশে নিউক্লিয়ার এনার্জি রিয়েক্ট করে দেবে, বোম উড়ে দেবে। It promotes and monitors excess use of coal energy throughout the world. It seeks to promote the arbitrary use of nuclear energy throughout the world. তো এখানে যে অ্যান্সার হবে, it seeks to promote the peaceful use, মানে পিসফুল ভাবে যেন নিউক্লিয়ার এনার্জিটা ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন রিলেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি সিচুয়েটেড ইন কলকাতা? মানে নিউক্লিয়ার এনার্জি ডেভেলপমেন্ট যে অর্গানাইজেশন যেটা কলকাতার মধ্যে অবস্থিত সেটা কোনটা? ভাবা অ্যাটমিক পার্ক, এটা কোথায় আছে? এটা তো মুম্বাই, ঠিক আছে। রাজা রামানা সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজিস, ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, অ্যাটমিক মিনারেল ডাইরেক্টর ফর এক্সপ্লোরেশন। অ্যান্সার হবে ভ্যারিয়েবল এনার্জি, মানে VECC। এটা কিন্তু শর্ট ফর্মও দিয়ে দিতে পারে কোশ্চেনে। এই VECC আমরা কিন্তু আমাদের কলকাতাতে অবস্থিত। ইন হুইচ ইয়ার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ক্রিয়েটেড? ইন্টারন্যাশনাল যে অ্যাটমিক এনার্জি এজেন্সি সেটা কত সালে ক্রিয়েট করা হয়েছিল? 1957, 1958, 1955 নাকি 1956? এটা হচ্ছে 1957। মানে এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এইটাকে কেন ক্রিয়েট করা হয়, নাহলে কোন দেশে কোথায় কিভাবে এই অ্যাটমিক পাওয়ারটাকে তৈরি করা হচ্ছে সেটা তো কেউ বুঝতে পারবে না, তারা তো যে কোনো দেশে অ্যাটাক করে দেবে। সেই জন্য এই এজেন্সিটা তৈরি করা হয় যাতে তারা সবকিছু লক্ষ্য রাখে। নেক্সট, নিউক্লিয়ার ফিউশন ইজ এ প্রসেস অফ, নিউক্লিয়ার ফিউশন একটা কি প্রসেস? নিউক্লিয়ার কনভার্সন, সাবডিভিশন অফ হেভি নিউক্লিয়াস, collision of two of more nuclei to form a new nucleus, সাবডিভিশন অফ মলিকিউলস। তো এখানে যে অ্যান্সারটা হবে সাবডিভিশন অফ হেভি নিউক্লিয়াস। মানে দুটো, একটা থেকে যখন দুটো হয়ে যায় সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। এবং এটা আমি বলে দিই, দেখবেন যে দুটো এস, একটা তো ফিশন আর একটা হচ্ছে ফিউশন হয়, ঠিক আছে, এটা হচ্ছে ফিউশন হয়। তো এখানে দেখবেন ফিশনে ডবল এস আছে, ঠিক আছে, ডবল এস কি হবে, দুটোতে ভেঙে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে ফিশন। আর এটা কি হয়, দুটো এস থেকে একটা এস হচ্ছে, সেটা হচ্ছে ফিউশন। এভাবে মনে রাখলে অনেকটা ইজি হচ্ছে না ব্যাপারটা। দুটো এস মানে যেটা দুটো ভেঙে যাবে সেটা হচ্ছে সাবডিভিশন অফ হেভি নিউক্লিয়াস, আর এখানে দুটো এস একটা এসে জুড়ে যাচ্ছে সেই জন্য এটা ফিউশন। এভাবে মনে রাখতে সুবিধা হবে। নেক্সট, বাই হোয়াট মিনস ডাজ দ্য সানস এনার্জি জেনারেট? মানে কিসের ফলে সূর্যের এনার্জিটা তৈরি হয়? নিউক্লিয়ার ফিউশন, সোলার এনার্জি, হিট এনার্জি নাকি গ্র্যাভিটেশনাল এনার্জি? তো এখানে যেটা হবে নিউক্লিয়ার ফিউশন। আমরা সবাই কিন্তু জানি যে দুটো যুক্ত হয়ে সেটা নিউক্লিয়ার ফিউশন হচ্ছে এবং সেটা সূর্যে হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু নিউক্লিয়ার ফিউশন আর ফিশনের মধ্যে গুলি যাই। তো এখানে কি হবে, দুটো মৌল যুক্ত হয়ে এই যে সান এনার্জি হচ্ছে, একটা এস দুটো এস থেকে, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন হয়ে গেল। নেক্সট, in the 1940s some great scientists tried to purify uranium and manufacture atom bomb. What was the name of this project? আচ্ছা, এই জায়গাটা আমি একটু বলে দিই। হাইড্রোজেন মৌলগুলো কিন্তু, হাইড্রোজেনের যে পরমাণুগুলো সেগুলো আমরা নিশ্চয়ই জানি, হিলিয়াম, ডয়টেরিয়াম, ট্রাইটেরিয়াম, H11, H12, H13, এইগুলো যুক্ত হয়ে কি হয়, ফিউজড হয়ে কি তৈরি করে, হিলিয়াম। এবং এই হিলিয়ামটাই কি, এটাই হচ্ছে সূর্য, ঠিক আছে। নেক্সট,
তাহলে এটা ম্যানুফ্যাকচার অ্যাটম বোম, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য প্রজেক্ট, সেই প্রজেক্টটার নাম কি? সেই প্রজেক্টের নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট, অ্যাটমিক হেরিটেজ, পার্ল হারবার প্রজেক্ট, লস আলমোস প্রজেক্ট। অ্যান্সার হবে ম্যানহাটন প্রজেক্ট। 1940-তে সাম গ্রেট সায়েন্টিস্ট পিউরিফাই ইউরেনিয়াম টু ম্যানুফ্যাকচার অ্যাটম বোম। অ্যাটম বোম তৈরি করার জন্য যে আমরা ইউরেনিয়ামকে পিউরিফাই করেছিলাম, সেটার প্রজেক্টটার নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। নেক্সট, হু ইনভেন্টেড এটিএম মেশিন? এটিএম মেশিন কে ইনভেন্ট করে? লার্থার উইচ, ডোনাল্ড হেরিয়ার, জেমস গুডফেলো, জন শেফার্ড ব্যারন। অ্যান্সার হবে জন শেফার্ড ব্যারন। ইনি প্রথম এটিএম মেশিন ইনভেন্ট করেছিলেন। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডিড ডগলাস অ্যাঞ্জেলবার্ট ইনভেন্ট? মানে ডগলাস অ্যাঞ্জেলবার্ট ইনভেন্ট করেছিল কোন কোন জিনিসটা? ইউএসবি পোর্ট, কম্প্যাক্ট ডিস্ক, ফ্লপি ডিস্ক নাকি মাউস? তো ডগলাস, ও ইউ, মাউস, কম্পিউটার মাউস। নেক্সট, থমাস ক্লিফোর্ড অ্যালবার্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনভেনশন অফ? থমাস ক্লিফোর্ড অ্যালবার্ট অ্যাসোসিয়েট করেছিল কোন জিনিসটা ইনভেনশন করেছিল? এক্স রে মেশিন, ক্লিনিক্যাল থার্মোমিটার, স্টেথোস্কোপ নাকি মাইক্রোস্কোপ? তো এখানে যে অ্যান্সারটা হবে ক্লিনিক্যাল থার্মোমিটার। থমাস ক্লিফোর্ড ক্লিনিক্যাল থার্মোমিটার ইনভেন্ট করেছিলেন। ঠিক আছে। নেক্সট, দ্য ফার্স্ট পেট্রোলিয়াম কার ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড? প্রথম যে পেট্রোলিয়াম কার কে ইনভেন্ট করেছিল? হেনরি ফোর্ড, কার্ল বেঞ্চ, হাগ কালামারাস, হরেস এলগিন ডজ। আমরা একটা গাড়ির নাম জানি বেঞ্চ, তো প্রথম পাওয়ার্ড কার ইঞ্জিন কে করেছিলেন? কার্ল বেঞ্চ। এনার নামে একটা গাড়িও আছে। ঠিক আছে। নেক্সট, হু ইনভেন্টেড মোবাইল ফোন? মোবাইল ফোন কে ইনভেন্ট করেছিল? জোসেফ উইলসন, এডউইন ল্যান্ড, মার্টিন কুপার নাকি জন এললয়েড রাইট? তো এখানে যে অ্যান্সার হবে মার্টিন কুপার। মোবাইল ফোন ইনভেন্ট করেছিলেন মার্টিন কুপার। তো এতটাই আমি রাখলাম। তো আপনাদেরকে বলছি, মানে পুরো একদম এই কোশ্চেনগুলো 3 থেকে 4 বার রিভাইজ করবেন এক্সামের আগে। এই অপশন থেকেই এখন দিয়ে দিল মার্টিন কুপার, ওখানে অপশন দিয়ে দিল, ওখানে কোশ্চেন দিল জন এল লয়েড রাইট, তিনি কি ইনভেন্ট করেছিলেন, এরকম কোশ্চেন দিয়ে দিবে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু এই সমস্ত অপশন থেকেই আসবে। এখানে যেমন দিয়ে দিয়েছে যে থমাস ক্লিফোর্ড অ্যালবার্ট ক্লিনিক্যাল থার্মোমিটার আবিষ্কার করেছিলেন, তাহলে এক্স রে মেশিন কে ইনভেন্ট করেছিলেন, স্টেথোস্কোপ কে ইনভেন্ট করেছিলেন, মাইক্রোস্কোপ কে ইনভেন্ট করেছিলেন, এরকম কিন্তু কোশ্চেনগুলো করতে হবে। ঠিক আছে, তো আজকে আমি এতটাই রাখলাম। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটা শোনার জন্য। রাখলাম এখানে। থ্যাংক ইউ।